কি দেখাচ্ছি আমরা অ্যাট বার্থ থেকে ভ্যাকসিনেশন শুরু হচ্ছে। অ্যাট বার্থ কিছু কিছু ভ্যাকসিন দিই। কোন কোন ভ্যাকসিন দিই বলা আছে। 6 উইকস, 10 উইকস, 14 উইকস, 9 মাস থেকে 1 বছর, তারপরে বুস্টার 1 থেকে 2 মধ্যে, তারপর 5 বছর, 5 বছর থেকে 6 বছর, 10, 16 প্রেগনেন্ট মাদার। একটা 6 উইক্সে প্রথম বাচ্চা ভ্যাকসিন নিতে কখন আসে, রুটিন ভ্যাকসিন কখন দেওয়া হয়, কোন মাসে দেওয়া হয়? অ্যাট বার্থ জন্মেছে, বিসিজি দিলাম, 0 ডোজ ওরাল পোলিও ভ্যাকসিন দিলাম, হেপাটাইটিস বি দিলাম 24 ঘন্টার মধ্যে। এগুলো এক্সট্রা ডোজ। রুটিন ভ্যাকসিন কোন মাস থেকে শুরু হয়, কোন সপ্তাহ থেকে? 6 উইকস। নাও অ্যাট 6 উইকস একটি বাচ্চা মায়ের সাথে, মা বাচ্চা নিয়ে এসছে, ফার্স্ট ডোজ ভ্যাকসিনগুলো সব দেওয়া হলো। কী কী দেওয়া হবে? যদি বিসিজি দেওয়া না থাকে বিসিজি দেওয়া হবে। ওপিভি, বাইভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন, পেন্টাভ্যালেন্ট, আর রোটা, আর কিছু আইপিভি। ভ্যাকসিনগুলো দেবার পরে স্বাস্থ্যকর্মী কী কী এসেনশিয়াল মেসেজ মাকে দিতেই হবে। এটা তো একটা মেশিনকে ও ইমিউনাইজ করলো না, একটা বাচ্চাকে ইমিউনাইজ করলো, তার কেয়ার গিভার মা রয়েছে। কী মনে হয় কী তাকে তুমি ভ্যাকসিনটা দিলে, তোমার কাছে এসছে ভ্যাকসিন, তুমি একটা স্বাস্থ্যকর্মী বাচ্চাকে দিয়েছে ভ্যাকসিন, এবার মাকে কী মেসেজ দিতে হবে? এনিওয়ান? জোরে জোরে বল, শুনতে পাচ্ছি না মা। ব্লু লাইট, আচ্ছা, ফিভার আসতে পারে। আমি বলবো কিছু প্রবলেম হবে কি না, কী হতে পারে, এক্সপেক্টেড কী প্রবলেম হতে পারে। আচ্ছা, আর কিছু, আর কি বলতে হবে, আর কি বলতে হবে? মাদার মাইট বি এডুকেটেড, মাদার মাইট বি নট এডুকেটেড। ও বলেছে যে ভ্যাকসিন দেওয়ার পরে কী হবে ঘটনা বলে দিতে হবে। একটু জ্বর হতে পারে, বাচ্চা খিটখিট করতে পারে, এখানে ভ্যাকসিন দিয়েছে একটু শক্ত হয়ে গেল, এটসেট্রা এটসেট্রা। আর কিছু, আর কি বলতে হবে? খুব এসেনশিয়াল এগুলো, পরীক্ষায় এগুলো বলতে না পারলে ফেল। আর কি? ও একটা বলেছে, আর কি বলতে হবে? চিন্তা করো, নিজেরা চিন্তা করো। ওখানে লেখা আছে, আমি ঠিক পরেই দেখিয়ে দেবো কী লেখা আছে। আর কি বলতে হবে? তোরা কি ক্লাসে আছিস না ক্লাসে নেই? অনেকে ক্লাসে নেই, আমার আপত্তি নেই। ক্লাসে থাকলে কিন্তু অন্যদিকে তাকানো যাবে না। আমি কিন্তু মার্ক করে রাখতে পারি, পরীক্ষার সময় দেখা হবে কারা ক্লাসে থেকেও অ্যাবসেন্ট থাকতো আর কারা ক্লাসে অ্যাবসেন্ট থাকতো। আর কি অ্যাডভাইস দিতে হবে? 100% পাস রেজাল্ট এক্সপেক্ট করো না। রেজাল্ট খুব ভালো, যা পারফরমেন্স দেখছি রেজাল্ট ভালো হওয়ার কথা নয়। আর কি অ্যাডভাইস দেবো? হ্যাঁ, ওই তো বলেছে কী হতে পারে, আনটুয়ার্ড এফেক্ট, কমন অকারেন্স কী হতে পারে, আনটুয়ার্ড সাইড এফেক্ট কী হতে পারে। আর কিছু, বাচ্চাকে কি ভ্যাকসিন দিলাম, কোন রোগের এগেনস্টে ভ্যাকসিন দিলাম, এগুলো তো মাকে শেখাতে হবে। তো দেখো, এইটা দিয়েছি, বিসিজি বলে এটাকে, এটা টিবির জন্য দিলাম, এটা এই 5টা জিনিস মেশানো আছে, এই রোগগুলোর জন্য দিয়েছি, এটা খাইয়ে দিয়েছি, রোটাভাইরাল ভ্যাকসিন, ডায়রিয়া হতো বাচ্চার, তার জন্য খাইয়েছি, কোন রোগের এগেনস্টে ভ্যাকসিন দিয়েছি, কী ভ্যাকসিন দিয়েছি। এটা মাকে এডুকেট করা আমাদের কাজ। নইলে মায়েরা মেশিনের মতো আসবে চলে যাবে, বুঝবে না কী নিয়েছে। আর কি বলবো? ও বলেছে যে কি হতে পারে, তারপরে সেটা বলবো। কমন যেগুলো হয়, একটু শক্ত হয়ে যাবে, বাচ্চা ঘ্যান করবে, জ্বর আসতে পারে, একটু হাত পা একদিন একটু কম নাড়াচ্ছে, খুব বেশি জ্বর হলে একটু প্যারাসিটামল খেতে বলবো, আর কিছু নয়। বিসিজি দেওয়ার পরে কি হয়? আজকে বিসিজি দিলাম ইন্টারডার্মাল, এখানে বিসিজি দিয়েছি, তারপর কি হবে? একটুখানি ফুললো, একটু সোয়েলিং হলো, দেন এটার ডিসঅ্যাপিয়ার করে গেল। 4টে কি মেসেজ মিনিমাম দিতে হবে, প্লাস কি হলে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসতে হবে। হতে পারে কিছুই হয় না, 100টা 1000 লোক বাচ্চাকে ভ্যাকসিন দিলে কারোরই কিছু হয় না। যদি কোনো কারণে একজনের কোনো খুব সিভিয়ার প্রবলেম হয়, তাকে তো দৌড়ে আসতে হবে। আমি তো বলে দেবো এই প্রবলেমগুলো হলে আপনি চলে আসবেন। তাহলে প্রথমটা হচ্ছে হোয়াট ভ্যাকসিন ওয়াজ গিভেন অ্যান্ড হোয়াই ইট ওয়াজ গিভেন, কোন ডিজিজের জন্য।
সেকেন্ডটা হচ্ছে হোয়াট আর দ্য মাইনর সাইড এফেক্টস, মাইনর একটুখানি ব্যথা হলো, একটু ফুলে গেল, এটসেট্রা। অ্যান্ড হোয়াট আর দ্য মেজর সাইড এফেক্টস, হাউ টু ডিল উইথ দ্যাট। আমি তার মধ্যে বলছিলাম বিসিজি দিলে কী হয়। বিসিজি আজকে দিলাম, স্কিনের মধ্যে একটা ইন্টারডার্মালি একটা ছোট্ট ইঞ্জেকশন দিয়েছি 0.1, ডার্বিসটা একটু ফুলে গেল, মিলিয়ে যাবে আবার, সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে, উইদিন সে হাফ আওয়ার 1 আওয়ার মিলিয়ে গেল, একটু ফুলে উঠলো, মিলিয়ে গেল, দেন 5-6 দিন কিচ্ছু হলো না। আফটার দ্যাট দেয়ার উইল স্লাইট সোয়েলিং, স্লাইট একটা প্যাপিউল হলো, এই একটু উঁচু হয়ে গেলো, নোডিউল প্যাপিউল, তারপরে পাস জন্মলো, পাস হলো, 2-3 সপ্তাহ হয়ে গেল, তারপরে ওটাকে আমরা বলি পাস্তিউল বলে, পাস্তিউলের মধ্যে পাস জমলো, সেটা ফেটে গেল, সেটা পাস্তিউল রাপচার করার পরে একটা স্কার হলো। এটা ন্যাচারাল ফেনোমেন, স্কারটা হওয়া দরকার। মাকে বলবো ভয় পাবার কিচ্ছু নেই, এরকম হবে, এটা ফুলে উঠবে, একটু পুঁজ হবে, সেটা ফেটে যাবে, একটা দাগ হয়ে যাবে, ওই দাগটা আমরা চাইছি। বিসিজি স্কার থাকা মানে ইমিউন হয়ে গেল, বিসিজিটা কাজ করেছে, সেটা বলে দিতে হবে। এই ধরনের যা যা হয় বলতে হবে। সেকেন্ড হচ্ছে হোয়েন টু কাম ফর নেক্সট ডোজ, আজকে তো দিয়ে দিলাম, মাকে তো বলে দেবো যে পরে কবে আসতে হবে, নেক্সট ডোজ কোন ভ্যাকসিনের নেক্সট ডোজ কবে। ফোর্থ ওয়ান, ভ্যাকসিন দেওয়ার পরে মাকে আমরা লিখে দিই, কিসে লিখে একটা কার্ড দিই, কার্ডটা যত্ন করে রাখবে, এর মধ্যে সমস্ত ইনফরমেশান থাকবে, সারা জীবন কাজে লাগবে, স্কুলে ভর্তির সময় কাজে লাগবে, কলেজে ভর্তির সময় কাজে লাগবে, বিদেশে গেলে কাজে লাগবে, পাসপোর্টে কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে। অ্যান্ড হোয়েন টু সিক মেডিকেল হেল্প ইমিডিয়েটলি, কখন লাগবে, যদি খুব জ্বর বেড়ে যায়, স্লাইট ফিভার আসতে পারে, যদি হাই ফিভার হয়ে যায়, বাচ্চা কাঁদছে, থামানো যাচ্ছে না, খুব কমন কিসেকে হয়, বাচ্চা কাঁদছে থামানো যাচ্ছে না, খুব কমন নয়, ধরো 1 লাখে 10,000 একজনের হতে পারে একটা বাচ্চার, পার্টুসিস ভ্যাকসিনের জন্য হয়, একটু ইরিটেট করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে, ওই জন্য কাঁদে বাচ্চাগুলো। পারসিস্টেন্ট ক্রাই, আনইউজুয়াল ড্রাইনেস, সিজার, ভ্যাকসিন নিয়েছে কনভালসেন্ট হয়েছে, হয়তো ভ্যাকসিনের জন্যও নয়, কিন্তু আমাকে বলে দিতে হবে যে আমাকে দেখিয়ে যাবেন। ডিফিকাল্টি ব্রিদিং, সোয়েলিং অফ ফেস, থ্রোট, সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশানকে ওই জন্য বললো, রেডনেস, সোয়েলিং অ্যাট দ্য ইঞ্জেকশন সাইট, যেটা 2-3 দিনের মধ্যে ভালো হলো না, তো এটা আমাদের মাকে বলে দিতে হবে। কোল্ড চেন, আমরা জানি ভ্যাকসিন সেভ লাইফস, সব ভ্যাকসিন বাঁচায় না, কিছু কিছু ভ্যাকসিন ক্ষতি করে দেয়। যদি ভ্যাকসিনটা পোটেন্ট না হয়, যদি ভ্যাকসিনটা কোল্ড চেনের বাইরে থাকে, যদি ভ্যাকসিনটা কন্টামিনেটেড হয়ে গিয়ে থাকে কোনো কারণে, তাহলে ভ্যাকসিন দিয়েও বাচ্চা মরে যেতে পারে, ক্ষতি হতে পারে বাচ্চার। সো ভ্যাকসিন সেভ লাইফস, বাট ভ্যাকসিন শুড বি সেফ অ্যান্ড এফেক্টিভ। 6টা রাইট আছে, 6 রাইটস অফ সেফ ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন। কী কী সেফ ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন কী রাখতে হবে? ভ্যাকসিন শুড বি অ্যাডমিনিস্ট্রেড ইন রাইট কোয়ান্টিটি। 0.1 দেওয়ার কথা, আমি 1 ml দিয়ে দিয়েছি, ভুল করেছি। ইন রাইট কোয়ালিটি, পোটেন্ট ছিল না, জমে গেছিলো, ফ্রোজেন হয়ে গেছিলো, আমি সেটাই দিয়ে দিয়েছি, অ্যাবসেস হয়ে যাবে। রাইট টাইম, ঠিক বয়সে দিতে হবে। রাইট টেম্পারেচার, ভ্যাকসিনস ইউজুয়ালি ইউআইপি ভ্যাকসিনস, আমরা যে ভ্যাকসিনগুলো বাচ্চাদের দিই, মায়েদের দিই, +2 to +8 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিজার্ভ করে তারপরে দিতে হয়। রাইট প্লেস, কোন জায়গায় দিচ্ছি, কোন বুথে দিচ্ছি, কোন সাইটে দিচ্ছি। অ্যান্ড টু দ্য রাইট বেনিফিশিয়ারি, ঠিক বয়সের বাচ্চা, কোন বয়সের বাচ্চা, কোনটা দিচ্ছি, এটসেট্রা। দে আর টেম্পারেচার সেন্সিটিভ সাবস্ট্যান্সেস, বায়োলজিক্যাল সাবস্ট্যান্সেস। বায়োলজিক্যাল সাবস্ট্যান্সেসকে যদি আমি টেম্পারেচার জোনের বাইরে রেখে দিই, তাহলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। উইদাউট স্ট্রিক্ট টেম্পারেচার কন্ট্রোল, পোটেনশিয়াল এফেক্টিভনেস অফ দ্য ভ্যাকসিনস ক্যান বি ডিস্ট্রয়েড। সেই ভ্যাকসিন যদি আমি ইনজেক্ট করি, তাহলে কী হবে? আমি ইনজেক্ট করলাম, বাচ্চাকে ইমিউনাইজ করেছি, বাচ্চা প্রোটেকশন পেলো না। আমি মিজেলস ভ্যাকসিন দিলাম, 2 মাস পরে মিজেলস হলো, তখন ডাক্তারের পিঠে চামড়া তুলে দেবে যে কী ভ্যাকসিন দিলেন, কেন হলো? অনেক কারণ থাকতে পারে, আমাদের এটা একটা, ভ্যাকসিনটা পোটেন্ট ছিল না। ওয়েস্টেজ অফ ডোজেস, আমি যদি ভুলভাল ভ্যাকসিন দিই, আমি 100 জনকে দিয়ে গেছি, তার মধ্যে হয়তো 80টা নষ্ট, কারণ ওগুলো কাজ করেনি, 20টা সেফ ছিল। মেনটেনিং দ্য কোল্ড চেন, টেম্পারেচার ঠিকমতো মেনটেন করতে পারলে তখনই ভ্যাকসিন সেফ থাকবে, এফেক্টিভ থাকবে। ভ্যাকসিন নষ্ট হয় কেন? হিটের জন্যে, যদি টেম্পারেচার খুব হাই হয়ে যায় নষ্ট হয়ে যাবে। যদি কমে যায় খুব, 0 ডিগ্রি লেস দ্যান 0, সাব-0 চলে গেলে
ভ্যাকসিন পোটেন্সি নষ্ট হয়ে কোনো কোনো ভ্যাকসিন নষ্ট হতে পারে, কিছু কিছু ভ্যাকসিন লাইটের এফেক্টে খারাপ হয়ে যেতে পারে। কমনলি হিট, সব ভ্যাকসিন যদি +8°C ওপরে প্রিজার্ভ করা হয়, +8 তার উপরে যদি প্রিজার্ভ করি, তাহলে আমরা যে ভ্যাকসিন কাজ করি, যে ভ্যাকসিনগুলো নিয়ে, সব ভ্যাকসিনের পোটেন্সি চলে যেতে পারে। কোল্ড, যদি টেম্পারেচারটা +2 নিচে চলে যায়, +2°C নিচে চলে যায়, তাহলে ভ্যাকসিন খারাপ হয়ে যেতে পারে। অ্যান্ড লাস্টলি লাইট, আগের দিনে বলেছি বিসিজি, মিজলস ভ্যাকসিন, এমআর ভ্যাকসিন, ওগুলো কালচে অ্যাম্বার কালার ভায়োলের মধ্যে থাকে, যাতে লাইট গিয়ে ওটা ক্ষতি না করে দিতে পারে। কেন দিস ভ্যাকসিনস আর লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিনস, লাইট এন্টার করলে লাইভ অ্যাটিনিউটেড ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলোর ক্ষতি হবে, মারা যেতে পারে। খুব কমন কোশ্চেন, লাইট সেন্সিটিভ ভ্যাকসিন কোনগুলো, হিট সেন্সিটিভ ভ্যাকসিন কোনগুলো, কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন কোনগুলো। পরীক্ষার কোশ্চেন আসে, 10 নম্বরের প্রবলেম কার্ড আসে, যে তুমি একটি হাসপাতালের বিএমওইচ, তোমার কাছে গভর্নমেন্ট থেকে ভ্যাকসিন এসছে নেক্সট 1 মাসের জন্যে, নানা রকম ভ্যাকসিন এসছে, তোমাকে একটা আইএলআর দেওয়া আছে, আইএলআর মানে আইস লাইন রেফ্রিজারেটর। তুমি কীভাবে কোন ভ্যাকসিনটা কোথায় রাখবে, কেন ভুলভাল জায়গায় রাখলে ভ্যাকসিন খারাপ হয়ে যাবে। তোমরা যেখানে বসে দেখতে পাচ্ছিস কি লেখা আছে, দেখা যাচ্ছে, সেন্সিটিভিটি অফ ভ্যাকসিনস টু হিট, লাইট অ্যান্ড ফ্রিজিং। কিছু কিছু ভ্যাকসিন আছে হিট অ্যান্ড লাইট সেন্সিটিভ ভ্যাকসিনসের মধ্যে পড়ছে ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, এটা লাইভ ভ্যাকসিন, একটা লাইভ অ্যাটিনিউটেড। লাইভ অ্যাটিনিউটেড মানে কি? অ্যাটিনিউটেড মানে কি? লাইভ, জ্যান্ত, বাট অ্যাটেনিউটেড মানে ডিজিজ প্রডিউসিং ক্যাপাসিটি কমিয়ে দেওয়া হয়েছে। বারবার কালচার করতে করতে যত সাব কালচারে নিয়ে যাওয়া হয়, তত ভিরুলেন্স কমতে থাকে। এমন একটা ভিরুলেন্সে নিয়ে গেছি যেটা অ্যাডমিনিস্টার করলে দেয়ার উইল বি ইমিউনিটি, বাট দেয়ার উইল বি নো সাচ ডিজিজ। ন্যাচারাল ডিজিজ হবে না, কিন্তু ইমিউনিটি হবে। দিজ আর ওপিভি, রোটাভাইরাস উইথ ভ্যাকসিন ভ্যাল মনিটর অ্যান্ড লেভেল, এগুলো হচ্ছে সেন্সিটিভ টু হিট, +8 উপর চলে গেলেই খারাপ হয়ে যাবে। বাট দিস ভ্যাকসিনস আর নট ড্যামেজ বাই ফ্রিজিং। কিছু ভ্যাকসিন ফ্রিজের মধ্যে যদি আইসের টাচে আসে, 0° বা নিচে চলে যায় টেম্পারেচার, তাহলে খারাপ হয়ে যাবে। কিছু ভ্যাকসিন +8° উপরে চলে গেলে খারাপ হয়ে যাবে। কিছু ভ্যাকসিন লাইটের এফেক্টে খারাপ হয়ে যাবে। ওপিভি, রোটাভাইরাস ভ্যাকসিন অন লেভেল, ভায়াল অন লেভেল, সেন্সিটিভ টু হিট, কিন্তু ওরা ফ্রিজিংয়ে নষ্ট হবে না, মানে সাবজিরোতে নষ্ট হয় না। এমআর অ্যান্ড বিসিজি, সেন্সিটিভ টু হিট অ্যান্ড লাইট, ওই যে এম্বার কালার করা আছে ওই জন্যে। নাও ফ্রিজ সেন্সিটিভ ভ্যাকসিনস, যেটা বরফের কন্ট্যাক্টে নষ্ট হয়ে যাবে, সেগুলো হচ্ছে অল টি সিরিজ ভ্যাকসিনস, টক্সয়েড যেখানে আছে, যেখানে অ্যালুমিনিয়াম সল্ট দিয়ে অ্যাডজুভেন্ট দেওয়া আছে, সেইগুলো সব ফ্রিজ হয়ে গেলেই নষ্ট হয়ে যাবে। যেই মুহূর্তে ওই ভ্যাকসিনটা ফ্রিজ হয়ে গেল, বরফ হয়ে গেল, ফ্রোজেন হয়ে গেল, অ্যালুমিনিয়াম তো মেশানো ছিল অ্যাডজুভেন্ট হিসাবে, অ্যালুমিনিয়ামগুলো ফ্লকুল তৈরি করে ফেলে, ওটা সেডিমেন্ট হয়ে যায়। সেই ভ্যাকসিনটা যদি পরে আমি কাউকে ইনজেক্ট করি, ইনজেকশন অ্যাবসেস হবে, কিন্তু ইমিউনিটি হবে না। এই ফ্লকুলগুলো ইনজেক্ট করলে অ্যাবসেস হয়ে যাবে। কি বলা আছে? আইপিভি, ডিপিটি, পেন্টাভ্যালেন্ট, জেই, রোটা উইথ এটসেট্রা ইজ দ্য সেন্সিটিভ টু হিট, ড্যামেজ বাই ফ্রিজিং, এইগুলো সব ফ্রিজ করলে কিন্তু ড্যামেজ হয়ে যাবে। এই যে পেন্টাভ্যালেন্টের দেখো, পেন্টাভ্যালেন্টের মধ্যে টি আছে, ডিপিটির মধ্যে টি আছে, আইপিভি, এগুলো সব ফ্রিজ হয়ে গেলে, ফ্রোজেন হয়ে গেলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমরা কী করে টেস্ট করি বলে দেবো। হেপাটাইটিস বি, পিসিভি অ্যান্ড টিডি, টিটেনাস ডিপথেরিয়া, দিস ইজ রিলেটিভলি হিট স্টেবল, বাট স্টিল দে আর ড্যামেজ বাই ফ্রিজিং, এগুলোও খারাপ হয়ে যায়। তাহলে অ্যাট দিস সাবজেক্ট, খুব ইম্পর্টেন্ট পিকচার এটা। আমি বলেছিলাম আইএলআরে আমাদের ভ্যাকসিন সাজিয়ে রাখতে হয়, কোনটা তলায় রাখবো, কোনটা উপরে রাখবো, ছবি দেখাবো। আইএলআরের নিচেটা হচ্ছে প্রায় লোয়েস্ট টেম্পারেচার। আইএলআর একটা আইসল্যান্ড রেফ্রিজারেটর, বড় রেফ্রিজারেটর, তাকে দুভাগে যদি ভাগ করি, নিচের দিকে কোল্ড এয়ার নিচে চলে আসে, কোল্ড এয়ার হেভি, ফ্রিজে নিচে থাকে। তাহলে নিচে
আইসের কন্ট্যাক্টে নিচে টেম্পারেচারটা কম, উপরে টেম্পারেচার কম্পারেটিভলি বেশি। আইএলআরের মধ্যে টেম্পারেচার +2 to +8, তার মধ্যেও নিচের টেম্পারেচার কম, ওপরের টেম্পারেচার বেশি। তাহলে যেগুলো ফ্রিজ হয়ে যাবে, ফ্রোজেন হয়ে গেলে ক্ষতি খারাপ হয়ে যাবে, ফ্লকুল তৈরি হয়ে যাবে, সেগুলোকে নিচে রাখবো না, কারণ নিচের টেম্পারেচার কম। বোঝা গেছে? তার মানে কোনগুলো নিচে টাচ করলে খারাপ হয়ে যাবে? টিটেনাস টক্সয়েড, ডিটি, পেন্টাভ্যালেন্ট, ওগুলো যদি নিচের টাচ করে বরফের সাথে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, ফ্লকুল। মোস্ট হিট সেন্সিটিভ হচ্ছে ওপিভি। এটার মানে কি? মোস্ট হিট সেন্সিটিভ হচ্ছে ওপিভি। হিট মানে বেশি টেম্পারেচার খারাপ হয়ে যাবে। তাহলে ওপিভিকে আমি সব থেকে নিচে রাখবো, সব থেকে কম টেম্পারেচার ওপিভিকে রাখবো। ছবি দিকে দেখিয়ে দেবো। লিস্ট হিট সেন্সিটিভ হচ্ছে, দেখো তলায় আছে পিসিবি, হেপাটাইটিস বি, এটসেট্রা, ওগুলো উপরে রাখবো। নিচে টেম্পারেচার কম, উপরে টেম্পারেচার বেশি। ভ্যাকসিন সেন্সিটিভ টু ফ্রিজিং, ফ্রিজ টাচ করলে, তলায় টাচ করলে, বরফের সাথে সংস্পর্শে আসলে খারাপ হয়ে যাবে, যে ডিটিপি, পেন্টাভ্যালেন্ট, ওগুলো নিচে রাখবো না। তার মানে উল্টে নেব, পেন্টাভ্যালেন্ট, হেপাটাইটিস বি, টিটি এগুলো উপরে থাকবে। আর যত বেশি হিট সেন্সিটিভ, টেম্পারেচার বেশি টেম্পারেচারে গেলে খারাপ হয়ে যাবে, সেগুলো নিচে থাকবে। পরে ছবিতে আরও বোঝা যাবে পরিষ্কার। কোল্ড চেন কি তাহলে? কোল্ড চেন মানে হচ্ছে ভ্যাকসিনটা তৈরি হয়েছে হয়তো কাসৌলিতে, হিমাচল প্রদেশে, বা ভ্যাকসিন তৈরি হয়েছে হয়তো সুইডেনে। সেখান থেকে ভ্যাকসিন এসে আমি অ্যাডমিনিস্ট্রেট করছি বোলপুরে, একটা আউটরিচে গিয়ে, একটা গ্রামে ভ্যাকসিনেশন সেন্টার চলছে, সেখানে ভ্যাকসিনটা আমি অ্যাডমিনিস্ট্রেট করছি। পুরো যেখানে তৈরি হয়েছে আর যেখানে আমি অ্যাডমিনিস্ট্রেট করছি, পুরো লাইনটা জুড়ে টেম্পারেচারটা মেনটেন থাকতে হবে। খুব বেশি টেম্পারেচার চলে গেলে জিনিসটা নষ্ট হয়ে গেল। ম্যানুফ্যাকচারের ওখানে যদি নষ্ট হয়ে যায়, লটকে লট কয়েক লক্ষ ডোজ নষ্ট হয়ে যাবে। পেরিফেরিতে যদি নষ্ট হয়, কয়েকশো ডোজ নষ্ট হয়ে যাবে। সো কোল্ড চেন is a series of storage and transport links, all of which are designed to keep the vaccine at recommended temperature from the point of manufacturer to the until it reaches the target beneficiary. জাস্ট এক্সাম্পল হিসেবে ধরো জেনেভায় তৈরি হলো, ইন্ডিয়াতে ইউজ হচ্ছে। তাহলে ভ্যাকসিনটা তৈরি হয়েছে কোনো এক জায়গায়, সেখান থেকে ভ্যাকসিনটা প্লেনে করে আমার দেশে এসছে। তাহলে যেখানে তৈরি হয়েছে ম্যানুফ্যাকচারার লেভেলে কোল্ড চেন মেনটেন করতে হয়েছে, প্লেনে করে যখন ভ্যাকসিনটা এলো কোল্ড চেন মেনটেন করতে হচ্ছে। কি মেনটেন করতে হচ্ছে কোল্ড চেন? +2 to, দুরকম ভ্যাকসিন আছে। কিছু কিছু জিনিস +2 +8 মধ্যেই রাখতে হবে, কিছু কিছু জিনিস sub-0 টেম্পারেচার রাখা যাবে। তাহলে দুরকম টেম্পারেচারই মেনটেন করতে হচ্ছে, +2 to +8 and -15 to -25। কোথায় এলো? জিএমএসডি, গভর্নমেন্ট মেডিকেল স্টোর্স ডিপার্টমেন্ট, ইন্ডিয়াতে বলা হয়। গভর্নমেন্ট মেডিকেল স্টোর্স এসে গেল বা স্টেটে চলে এলো, ওই প্লেনে করে এলো। টেম্পারেচার কী করে মেনটেন করছে? WIC, WIF, ওয়াক ইন কুলার, ওয়াক ইন ফ্রিজার। ওয়াক ইন ক্লাস হয়েছিল কোনোদিন, কেউ পড়িয়েছে এটা? কোল্ড চেন পড়ানো হয়েছে, স্যারেরা কেউ পড়িয়েছিলেন? ওয়াক ইন কুলার, ওয়াক ইন ফ্রিজার। ওয়াক ইন কুলার মানে কোনটা টেম্পারেচার বেশি কম থাকবে, ফ্রিজে না এসিতে টেম্পারেচার বেশি কম থাকে, না এয়ার কুলারে টেম্পারেচার কম থাকে? sub-0 কোথায় হয়? ফ্রিজে। ফ্রিজ বরফ, ফ্রিজারে টেম্পারেচার অনেক কম। তাহলে ওয়াক ইন কুলার, ওয়াক ইন ফ্রিজার মানে হচ্ছে বড় বড় স্টোর যার মধ্যে তুমি হেঁটে হাঁটতে পারো। ওয়াক ইন ফ্রিজার মানে হচ্ছে বিরাট বড় রেফ্রিজারেটার যার মধ্যে আমি হাঁটতে পারি, যেখানে টেম্পারেচার -15 to -25 রাখা হয়। ওয়াক ইন কুলার হচ্ছে বিরাট বড় স্টোর যেখানে টেম্পারেচারটা +2 to +8, যার মধ্যে তুমি হাঁটতে পারি। মানে একজন স্বাস্থ্যকর্মী ওইখানে আলমারিতে রেখে এসছে, ওখানে ঢুকে গিয়ে সেখান থেকে নিয়ে এলো ওই রেফ্রিজারেটর থেকে। ওয়াক ইন ফ্রিজার, ওয়াক ইন কুলার। ফ্রিজার হচ্ছে WIF, -15 to -25, কুলার হচ্ছে +2 to +8। আচ্ছা, দিল্লিতে এসছে বা কলকাতায় এসছে, কলকাতা থেকে এবার স্টেটে বা ডিস্ট্রিক্টে আসতে হবে। স্টেটে আসতে গেলে কী করতে হবে? ভ্যান লাগবে, সেই +2 to +8, -15 to -25, দুরকম সিস্টেম থাকতে হবে, ইনসুলেটেড থাকতে হবে ভ্যানটা। নেক্সট স্টেটে এলো, ইনসুলেটেড ভ্যান দিয়ে ডিস্ট্রিক্টে এলো। ডিস্ট্রিক্ট থেকে এবার পিএসসিতে আসবে, নানুর, আমাদের নানুরে আসছে।
সেই ইনসুলেটেড ভ্যান দিয়ে এবার ডিস্ট্রিক্ট থেকে পিএইচসিতে যখন আসছে, পিএইচসিতে কিন্তু আমরা -50 to -25 রাখি না। একটা মেডিকেল অফিসার, অত জায়গা নেই, সেখানে শুধুমাত্র ইউআইপি ভ্যাকসিনগুলো, সব ইউআইপি ভ্যাকসিনই +2 to +8 অ্যাডমিনিস্টার করা যায়। তাহলে পিএইচসিতে মানে আমাদের মেডিকেল অফিসারদের হাতে যেটা দেয়া সেটা শুধু +2 to +8, ওখানে কিন্তু -15 নেই। তাহলে প্রাইমারি হেলথ সেন্টারে যখন এসে পৌঁছলো, সেখানে রয়েছে আইএলআর, যেখানে টেম্পারেচার +2 to +8 রাখা যায়। অল ভ্যাকসিনস আর কেপ্ট ইন দ্য আইএলআর। দেখো ডিস্ট্রিক্ট থেকে যখন গাড়ি পাঠিয়েছে আমাদের, সেখানে কিন্তু +2 to +8 গাড়িটা এসছে, দিস ওয়ান। এই গাড়িটা লাল দাগটা চলে যাচ্ছে কেন, আসছে না কেন, এখানে নিচে আসছে না। নেক্সট আইএলআর পড়াটা কী বলেছিলাম, পুরোটা আইস লাইন্ড রেফ্রিজারেটর, +2 to +8। মেডিকেল অফিসার ইনচার্জ স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যকেন্দ্রে সাধারণত আইএলআরই থাকে, আর কিচ্ছু দেওয়া হয় না। ওইটাই ওকে ঠিক করে যত্ন করে রাখতে হবে, প্লাস আরও কিছু দেওয়া সেটা পরে বলছি। এবার ওখান থেকে সাব সেন্টারে ভ্যাকসিনে যাচ্ছে এবং মা বা বাচ্চাকে ভ্যাকসিনেশান করা হচ্ছে, আর একটু ডিটেলে পরে আসছে। ওয়াক ইন ফ্রিজার, এই ঘরের মধ্যে ভ্যাকসিন রয়েছে, বিভিন্ন তাকে বিভিন্ন রেফ্রিজারেটারে রয়েছে, হেঁটে হেঁটে যাতায়াত করা যায়। রেফ্রিজারেটার তেমনি হাঁটতে পারছি। ওয়াক ইন কুলার, +2 to +8। তাহলে কিছু কিছু কোল্ড চেন স্টোরের জন্য কী কী লাগে, কীরকম কী কী স্টোরেজ ফেসিলিটি আছে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন আছে, ওয়াক ইন কুলার, ওয়াক ইন ফ্রিজার, আইএলআর, ডিপ ফ্রিজার এটসেট্রা, যেগুলো ইলেকট্রিক কারেন্ট দরকার হবে। কিছু কিছু সোলার সিস্টেমে চালাতে পারে ওরা, সোলার রেফ্রিজারেটর আছে। আর কিছু কিছু নন ইলেকট্রিক্যাল পেরিফেরাল লেভেলে কোল্ড বক্স, আমি সেন্টার থেকে, আমার হেলথ সেন্টার থেকে স্বাস্থ্যকর্মী নিয়ে যাচ্ছে আউটরিচের জন্য, কোল্ড বক্সে করে ভ্যাকসিনে চলে যাবে, কোল্ড বক্স, ভ্যাকসিন ক্যারিয়ার এটসেট্রা। শুধু এটা দেখানোর জন্য যেখানে যেখানে ফ্রিজার লেখা আছে, দেখো সেখানে -15 to -25। আইএলআর +2 to +8। আইএলআর স্মল যেটা পিএইচসিতে থাকে, +2 to +8। নন ইলেকট্রিক্যাল কোল্ড বক্স, যেখানে ইলেকট্রিক কারেন্ট দরকার নেই, যেখানে কারেন্ট চলে গেছে, যদি আমার ভ্যাকসিন আইএলআরে আমি রেখে, ও হচ্ছে বিএমওএইচ, ওকে আমরা ভ্যাকসিন পাঠিয়েছি, ও যত্ন করে আইএলআরে রেখে দিয়েছিল, আইএলআর কারেন্ট দিয়ে চলে। এবার লোডশেডিং হয়ে গেল, তাহলে টেম্পারেচার বাড়তে থাকবে ওখানে। ও তখন কি করবে? তখন ওটা যদি কোল্ড বক্স থাকে, কোল্ড বক্সে তোমার আমরা ওখানে যদি ডিপ ফ্রিজার রাখা থাকে, যেটা ইলেকট্রিক কারেন্ট না হলেও চলবে, সেখানে কিন্তু ও ইউজ করতে পারবে। দেখো নন ইলেকট্রিক্যাল কিছু কিছু বলা আছে, কোল্ড বক্স কিন্তু ইলেকট্রিক ছাড়া চলে, ওখানে কিছুক্ষণের জন্য রেখে ম্যানেজ করে টাইম ফ্যাম পেয়ে যাবে আর কি। তাহলে আইএলআরে যদি গন্ডগোল হয়ে যায়, কিছুক্ষণের জন্য আমি ভ্যাকসিনটাকে বাঁচাতে হবে, টেম্পারেচার ঠিকমতো রাখতে হবে, কোল্ড বক্সে আমি শিফট করতে পারি, কারণ কোল্ড বক্সে ইলেকট্রিসিটি লাগে না। কী করে কোল্ড বক্স কাজ করে পরে আসবো, ঠিক আছে। কোল্ড বক্স লার্জ, কোল্ড বক্স স্মল, ভ্যাকসিন ক্যারিয়ার এটসেট্রা। একটা কথা লেখা আছে হোল্ড ওভার টাইম, সাইডে লেখা রয়েছে না হোল্ড ওভার টাইম, এটার মানে কি? এনি আইডিয়া? কোথাও বলা হচ্ছে যে at 43 degrees centigrade for 2 hours 30 minutes, at 43 degrees centigrade for 2 hours এটসেট্রা। মানে কি? কতক্ষণ পর্যন্ত কোল্ড চেনের টাইমটা মেনটেন করতে পারবে? বাইরের টেম্পারেচার 43, এই মুহূর্তে আমার ধরো এখন টেম্পারেচার 35, ধরে নিচ্ছি, ওটা এক্সাম্পলে দিয়েছে 43, ধরো 43 ডিগ্রি টেম্পারেচার গরম চলছে এখানে, আমার আইএলআর ভ্যাকসিন ছিল, কারেন্ট চলে গেল। আইএলআরের সিস্টেম হচ্ছে যদি 8 ঘন্টা কারেন্ট পায়, তাহলে নেক্সট 24 ঘন্টা চলবে। যদি 8 ঘন্টা আইএলআর কারেন্ট পায়, তাহলে আইএলআরের সাইডে জল আছে, সেই জলটা বরফ হয়ে গেছে। 8 ঘন্টা কারেন্ট পেলে ফ্রোজেন হয়ে গেছে জলটা, সাইডে জলের টিউব আছে, সেটা ফ্রোজেন হয়ে গেল, সেটা 24 ঘন্টা টেম্পারেচার 2 to 8 রাখবে, তারপরে টেম্পারেচার বেড়ে যাবে। কিন্তু এমন যদি সিস্টেম হয় 43 ডিগ্রি সেন্টিগ্রেড বাইরে, আমার ভেতরের টেম্পারেচার ধরো আইএলআর চলছিল
5 ডিগ্রিতে চলছিল। 5 থেকে 8, আমি বলেছি 8 পর্যন্ত ম্যাক্সিমাম, তারপরে খারাপ হয়ে যাবে। 5 থেকে 8 করতে কতক্ষণ টাইম পাবে? যদি বাইরে টেম্পারেচার 43 ডিগ্রি থাকে তাহলে 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম রয়েছে। যদি 43 থাকে 2.5 ঘন্টা, এরকম মিনিমাম বলা আছে। এটা হচ্ছে হোল্ডিং টাইম বলে। কতক্ষণ সময় আমার হাতে থাকছে। 6 ডিগ্রি সেন্টিগ্রেড, 3 ডিগ্রি সেন্টিগ্রেডে কারেন্ট চলে গেছে, বাইরে টেম্পারেচার 40 ডিগ্রি, কতক্ষণ তাও রাখতে পারবে ও, যার মধ্যে আমার হাতে কতটুকু সময় আছে যার মধ্যে শিফট করতে হবে। দিস ইজ হোল্ডিং টাইম। হ্যাঁ, এর বেশি দরকার নেই। যারা এইটা নিয়ে কাজ করে তারা এগুলো ডিটেল আরও অনেকটা জানে। কোল্ড চেনে কী কী লাগবে? পার্সোনাল লাগবে, যারা এগুলো জানে বোঝে। তাকে কি করতে হবে? তাকে ডেইলি টেম্পারেচার দেখতে হবে। টু ম্যানেজ ভ্যাকসিন স্টোরেজ, ভ্যাকসিন অ্যান্ড কোল্ড চেন হ্যান্ডলার্স টু ইচ, দুজন থাকবে। একজন যদি অসুস্থ আর একজন থাকে, ভীষণ ইম্পর্টেন্ট এটা। কেন কোল্ড চেন ফেল করেছে, নোটেড হয়নি, সেই ভ্যাকসিন পুশ করেছি আমি, বাচ্চা মরেও যেতে পারে, ক্ষতি হতে পারে, বদনাম হতে পারে, মার খেতে পারে ডাক্তার, অনেক কিছু হতে পারে। সো সে কী করবে? চেক করবে, রেকর্ড করবে টেম্পারেচার দিনে 2 বার কম করে। ভ্যাকসিন স্টোর, ডাইলুয়েট স্টোর সবই তার দায়িত্ব। সাজিয়ে রাখা ইকুইপমেন্ট, ওই কোল্ড চেন যেগুলো দেখালাম, মেশিনগুলো। প্রসিডিওর টু এনশিওর কারেক্ট ইউটিলাইজেশন অফ ইকুইপমেন্ট, এনশিওর ভ্যাকসিনস আছে নানা রকম। স্টেবিলাইজার আছে, ইলেকট্রিক কারেন্ট কোথা দিয়ে আসবে না যাবে, খারাপ হয়ে গেলে কাকে কল করবে, এটসেট্রা। কোল্ড চেনের বাইরে কী কী থাকবে, যেগুলো কোল্ড চেনে ঢুকবে না? কোল্ড চেনের বাইরে থাকবে ভ্যাকসিন যদি এক্সপায়ারি ডেট ক্রস করে গিয়ে থাকে, আননেসেসারি রাখবো না। আর কি? ফ্রোজেন ভ্যাকসিন রাখবো না। ফ্রোজেন কী করে প্রমাণ করবো আমরা পরে দেখছি। ফ্রোজেন ভ্যাকসিন, ফ্রিজ হয়ে গেছে, ফ্রোজেন হয়ে গেছে, আইস হয়ে গেছিলো, ফ্লকিউল তৈরি হয়ে গেছে, ইনজেক্ট করলে অ্যাবসেস হবে, সেটা রাখবো না। দ্যাট ফেইল্ড। সেক টেস্ট, সেক টেস্ট দিয়ে টেস্ট করি আমরা ওটা ফ্রোজেন হয়ে গেছিলো কিনা কোনো সময়। ভিভিএম স্ট্যাটাস বিয়ন্ড ডিসকার্ড পয়েন্ট, নিশ্চয়ই জানো। ভিভিএম ভ্যাকসিন ভায়াল মনিটর, সেম কালার হয়ে গেলে ডিসকার্ড করো। দ্যাট ক্রস 28 days সিন্স দ্য ডেট অফ ওপেনিং, ভ্যাকসিন খুলেছি, মাল্টিডোজ ভ্যাল, 28 দিন হয়ে গেছে, আর রাখা যাবে না। ওপেন ভ্যাল পলিসি আগে পড়িয়েছি, জানা আছে নিশ্চয়ই। এটা হচ্ছে লাইটার স্কোয়ার, একটা কেমিক্যাল লাগানো আছে, হিট সেন্সিটিভ। লাইটার স্কোয়ার, সার্কেলটা হচ্ছে ডিপ। এটা হিট আর টাইমের কিউমুলেটিভ ইফেক্টে কালারটা চেঞ্জ করবে। যখন সেম হয়ে গেল কালার ইউজ করবো না, তারপর আস্তে আস্তে আরও ডিপ হয়ে যাবে। সেক টেস্ট, সেক পরে জানো সেক টেস্ট কি? পড়িয়েছে কেউ? সেক টেস্ট আমি বলেছি, কিছু কিছু ভ্যাকসিন স্পেশালি যেগুলোতে অ্যালুমিনিয়াম অ্যাডজুভেন্ট থাকে, সেই ভ্যাকসিনগুলো যদি কখনো জমে গিয়ে থাকে, ফ্রোজেন হয়ে গিয়ে থাকে, তারপরেতে 2+2+8 আবার লিকুইড হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি ইনজেক্ট করে দিয়েছি, একটা পেন্টাভ্যালেন্ট ইনজেক্ট করে দিয়েছি, সেই ফ্লকিউলগুলো কিন্তু এখানে স্টেরাইল অ্যাবসেস করে দেবে, ব্যথা হবে, ফুলে থাকবে, কাটতে হতে পারে, এটসেট্রা, এবং ইমিউনিটি হবে না। সো আমাকে বুঝতে হবে যে যদি আমার ডাউট হয় তাহলে আমি কী করে বুঝবো যে ভ্যাকসিনটা ফ্রোজেন হয়ে গেছিলো, এটা আমি ইউজ করবো না, কী করে বুঝবো? সো অবজেক্টিভ হচ্ছে টু ডিটেক্ট ফ্রিজ ড্যামেজ ইন অ্যালুমিনিয়াম বেসড অ্যাবজর্বড ফ্রিজ সেন্সিটিভ ভ্যাকসিনস। আমরা বলতাম টি সিরিজ ভ্যাকসিন, এখন আরও দু একটা অ্যাড হয়ে গেছে। টি সিরিজ মানে যেখানে টক্সয়েড আছে। দিস ভ্যাকসিন মাস্ট নেভার বি ফ্রোজেন as it reduces their immunogenicity. When these vaccines freeze, the aluminum content gets loose. একসাথে ছিল, ক্লাম্প হয়ে গেল, tends to agglomerate and sediments faster than vaccines that have not suffered freeze damage. ওগুলোর মধ্যে সেডিমেন্ট হয়ে গেল এবং ঝাঁকিয়ে দিলে খুব তাড়াতাড়ি সেটেল করে যাবে। নর্মাল ভ্যাকসিনগুলো আমি যদি ঝাঁকাই একটা হেজি একটা কালার থাকে, কিন্তু আমি যদি ওই ভ্যাকসিনটা যদি যেটা ফ্রোজেন হয়ে গেছে ঝাঁকিয়ে দিলে সেডিমেন্ট পড়ে আসবে তাড়াতাড়ি। কী করে বুঝবো? আমাকে তাহলে এমন একটা ভ্যাকসিন নিতে হবে যেটা অ্যাকচুয়ালি ফ্রোজেন হয়ে গেছিলো। আমি একটা কন্ট্রোল বলছি এটাকে, আমি ওই যে ভ্যাকসিনটা টেস্ট করছি, আর সাপোজ পেন্টাভ্যালেন্ট টেস্ট করছি, আমার মনে হচ্ছে এই পেন্টাভ্যালেন্ট লটটা খারাপ হয়ে গেছে, ওই পেন্টাভ্যালেন্ট থেকে একটা নিলাম, সেটাকে আমি ফ্রিজ করে নেবো, একদম বরফের কন্ট্যাক্টে রেখে ওটাকে ফ্রোজেন করব, বরফ হয়ে গেল, সেটাকে আবার রুম টেম্পারেচারে নিয়ে এসে লিকুইড করে নিলাম।
এটাকে আমি বলছি কন্ট্রোল। এটা প্রমাণিত, দিস ইজ প্রুভড দ্যাট দিস ভ্যাকসিন ওয়াজ ফ্রোজেন, এটাকে আমরা বলছি কন্ট্রোল। আর টেস্ট হচ্ছে আমি যেটাকে টেস্ট করছি, যে ভ্যাকসিনটা আমার সন্দেহ হচ্ছে। সো টেক এ ভ্যাকসিন ভায়াল you suspect that may have been frozen. This is the test valve. Control valve, take a vaccine vial of the same antigen, same manufacturer, same batch. Same batch. এমন হয়তো হবে ওই ব্যাচের সবকটাই আমি ডিসকার্ড করে দেবো। Same batch number as the suspect vaccine vial you want to test. Fridge solid this vial. যে ভায়ালটাকে this vial at -20 degrees overnight in the deep freezer, and this is the control vial, and label accordingly to avoid its use. Let it thaw. Hold the control, and এবার আমি দুটো ভায়াল রয়েছে আমার হাতে, দুটো ভায়াল এরমভাবে নিয়ে ঝাঁকাচ্ছি 15 সেকেন্ড করে টেবিলে ফেলে রেখে দিলাম। এবার আমি দেখছি কোনটা কত তাড়াতাড়ি সেডিমেন্ট হচ্ছে। Hold the control and test vials together between thumb and forefinger and vigorously shake the vials for 10 to 15 seconds. Place both vials to rest on a flat surface side by side. Observe for half an hour. Compare the rate of sedimentation. ফ্লকুল হয়ে গেছিল, তাড়াতাড়ি সেডিমেন্ট করবে। ইফ দ্য সেডিমেন্টেশন ইন দ্য টেস্ট ভায়াল, যেটা আমি টেস্ট করছি, স্লোয়ার দ্যান দ্য ফ্রোজেন ভায়াল, ফ্রোজেন ভায়ালটা কন্ট্রোল, ওটা অ্যাকচুয়ালি কিন্তু সত্যি করেই ফ্রোজেন হয়ে গেছিলো, আর এটা আমি সন্দেহ করেছি। নাও if the sedimentation in the test vial is slower than in the frozen vial, the vaccine has not been damaged. Slow sediment হচ্ছে. So it passed the shake test, you can use the vaccine. It is not damaged. If the sedimentation is similar in both the vials, or if sedimentation is faster in the test vial, then definitely it was frozen. The vaccine is damaged, it should not be used. টেস্ট ভ্যাল, এটা আমি টেস্ট করছি, সেডিমেন্ট হয়ে গেছে তাড়াতাড়ি, বেশি তাড়াতাড়ি সেডিমেন্ট হয়ে গেছে আধ ঘন্টার মধ্যে। দেখো কন্ট্রোল ভ্যাল থেকে এটা তাড়াতাড়ি হয়ে গেছে, তাহলে এটা আর ইউজ করা যাবেই না, কিন্তু এটা ইউজ করা যাবে। আইএলআর বলেছি আমাদের হাতে, বিএমওএসদের হাতে, তোমরা পাস করার পরে যেখানে জয়েন করবে আমাদের হাতে আইএলআর থাকে আর সামান্য কিছু অ্যাসোসিয়েটেড সাপোর্টিভ থাকে। আইএলআর আমাদের দেওয়া হয়। আইএলআরের ভ্যাকসিন রাখা বলেছিলাম যে নিচের দিকে টেম্পারেচার কম, দুটো ভাগে ভাগ করে নিতে পারি আমি, ওপরে টেম্পারেচার বেশি, এটা আবার খুলি আমরা, এটা খুলি টপ ওপেন খুলছি, নর্মাল রুম টেম্পারেচার বেশি, আইস মানে রেফ্রিজারেটরের জন্য ভেতরে ঠান্ডা হয়ে যাচ্ছে এয়ার, কোল্ড এয়ারটা নিচে চলে আসে। সো +2 to +8 মধ্যেও নিচের টেম্পারেচার কম, ওপরের টেম্পারেচার বেশি। তাহলে নিচে সব থেকে নিচে বলেছি মোস্ট হিট সেন্সিটিভ হচ্ছে ওপিভি, দেখো তলায় রেখেছে একদম, টেম্পারেচার যত কম পাবে তত ভালো ওর। তার উপরে মিজেলস ভ্যাকসিন, এমআর ভ্যাকসিন এটসেট্রা, তার উপরে বিসিজি, যেই লাইভ, তার উপরে রোটা লাইভ, এটা দেখো উপরের দিকে থাকছে হেপা বি, পেন্টা, ডিপিটি, এগুলো কম্পারেটিভলি হিট টলারেট করতে পারছে, এবং ওরা নিচে রাখলে ওরা বরফ হয়ে যাবে, ফ্রোজেন হয়ে যাবে। অল দ্য ভ্যাকসিন শুড বি কেপ্ট ইন দ্য বাস্কেট, আইলারের মধ্যে একটা বাস্কেট থাকে যাতে ডাইরেক্ট টাচ না করে, তার মধ্যে রাখতে বলে। অল দ্য ভ্যাকসিন শুড বি কেপ্ট ইন দ্য বাস্কেট প্রোভাইডেড উইথ দ্য আইলার। ভ্যাকসিনস লাইক ওপিভি, বিসিজি, মিজলস, রোটাভাইরাস অ্যান্ড জেই ক্যান বি কেপ্ট অ্যাট দ্য বটম, নিচের দিকে, অ্যান্ড ডিপিটি, টিটি, হেপাটাইটিস বি, আইপিভি, পেন্টাভ্যালেন্ট টু বি কেপ্ট ইন দ্য আপার পার্ট অফ দ্য বাস্কেট। The DPT, TT, IPV, Penta and Hepa B vaccine should never be kept directly on the floor. ফ্রিজের আইএলআরের ডাইরেক্টলি ফ্লোর টাচ করাবো না, কোনো ভ্যাকসিনই করাবো না, স্পেশালি ওইগুলো কিন্তু টাচ করলে বরফ হয়ে যাবে, ফ্রোজেন হয়ে যাবে। The DPT, TT, IPV, Penta and Hepa B should not be kept directly on the floor of the refrigerator as they can freeze and get damaged. ডুজ অ্যান্ড ডোন্টস অফ আইএলআর, আইএলআরই আমাদের হাতে থাকবে, তোমাদের হাতে থাকবে। সো আইএলআরটা জানার জন্যে কী করব, কিপ অল দ্য ভ্যাকসিনস ইনক্লুডিং দোজ রিটার্ন আন্ডার ওপেন ভায়াল পলিসি ইন দ্য বাস্কেট সাপ্লাইড অ্যালং উইথ দ্য বাস্কেট। কেন বলছে ডাইরেক্টলি টাচ না করাতে, বাস্কেটে রাখলে কী হবে, ডাইরেক্টলি ফ্লোর বা রুফ বা সাইডের টাচ হচ্ছে না, সাইডেগুলো তো আইস লাইন রয়েছে, ওখানে বরফে টাচ হওয়ার চান্স বেশি। স্টোর ডাইলুয়েন্টস +2 to +8 ডিগ্রি, কোন কোন ভ্যাকসিন ডাইলুয়েন্ট লাগে, দুটো ভ্যাকসিন নাম করে এখানে ডাইলুয়েন্ট লাগে, কোন কোন ভ্যাকসিনে ডাইলুয়েন্ট লাগে,
কোন ভ্যাকসিনে ডাইলুয়েন্ট লাগে? পেন্টাভ্যালেন্টে ডাইলুয়েন্ট লাগবে? ডাইলুয়েন্ট মানে সলিড ফ্রিজ ড্রাইড কিছু জিনিস সামান্য অ্যামাউন্ট রয়েছে, এটাকে রিকনস্টিটিউট করতে হয়, অ্যাডিং সাম ডাইলুয়েন্ট অর রিকনস্টিটিউটিং ফ্লুইড। কোন কোন ভ্যাকসিনে ডাইলুয়েন্ট লাগে, এটা রিকনস্টিটিউট করতে হবে? কোন কোন ভ্যাকসিন? এ কি পরীক্ষার 1 মাস বাকি, সব বাড়িতে বসে বসে ঘরে বসে বসে পড়ছে, কোন ভ্যাকসিন লাগে? এটা না বললে তো ফেল। একটা ভ্যাকসিনের নাম করো, ভালো ভালো ছেলে মেয়ের তো একটা ভ্যাকসিন নাম কর, কোন ভ্যাকসিনে ডাইলুয়েন্ট লাগে? হ্যাঁ, ভ্যাকসিন, ভিটামিন আবার কী হলো? কোন ভ্যাকসিন ডাইলুয়েন্ট লাগবে? বিসিজি, ফ্রিজ ডায়েট, সামান্য একটু একটা অ্যাম্বার কালার ভায়োলেট মধ্যে সামান্য একটু পড়ে থাকে, যেটা রিকনস্টিটিউট করতে। আমি তো সলিড তো ইনজেক্ট করতে পারবো না, কিছু দিয়ে তো গুলতে হবে। আর কোন ভ্যাকসিনে লাগে? এমআর, মিজলস, এমআর, এগুলো। তা রিকনস্টিটিউট যেগুলো করবো, স্টোর দ্য ডাইলুয়েন্ট, ডাইলুয়েন্টগুলো তো বেসিক্যালি ওয়াটার, ডিফারেন্ট কোয়ালিটিস অফ ওয়াটার, সেগুলোকে দরকার যদি মনে হয়, জায়গা নেই ফ্রিজে, আমি বাইরে রেখে দিলাম, কিন্তু ইনজেক্ট করার আগে ফ্রিজে রেখে ওকে ওই +2 to +8 ডিগ্রি ভ্যাকসিনের টেম্পারেচার নিয়ে এসে তারপর আমি রিকনস্টিটিউট করবো। হ্যাঁ, ওটাকে বাইরেও রাখতে পারি, কিন্তু রিকনস্টিটিউট করার আগে +2 to +8 আনতে হবে। স্টোর ডাইলুয়েন্ট অ্যাট লিস্ট 24 আওয়ার্স বিফোর ইউজ, তাহলে 24 ঘন্টার মধ্যে +2 to +8 চলে যায়। বাইরে রয়েছে, আমি কালকে সেশন আছে আমার, আমি আজকে পুরে দিলাম ডাইলুয়েন্টগুলো, কাল যখন ভ্যাকসিনগুলো বেরোবে তার সাথে ডাইলুয়েন্ট চলে যাবে। লিভ স্পেস ইন বিটুইন দ্য ভ্যাকসিন বক্সেস, কেন? এয়ার ফ্লোটা হবে, রেফ্রিজারের মধ্যে এয়ার ফ্লো হলে ঠান্ডা এয়ার ঘুরবে। প্লেসে থার্মোমিটার, ওর মধ্যে থার্মোমিটার রাখা হয়, থার্মোমিটার টেম্পারেচার 2 বার করে দেখতে হয়। প্লেস এ থার্মোমিটার ইন দ্য বাস্কেট, কিপ দ্য ফ্রিজ সেন্সিটিভ ভ্যাকসিনস, ফ্রিজ সেন্সিটিভ, বরফে টাচ করবেন তাহলে ওটা উপর দিকে থাকবে, তাই বলেছে দেখো, ফ্রিজ সেন্সিটিভ ভ্যাকসিনস অ্যাট দ্য টপ, কিপ দ্য হিট সেন্সিটিভ ভ্যাকসিনস অ্যাট দ্য বটম, অ্যারেঞ্জ ভ্যাকসিনস অ্যাজ পার দেয়ার এক্সপায়ারি ডেট। কেন বললো? যেগুলো এক্সপায়ারি খুব তাড়াতাড়ি সেগুলো উপরে রাখবো। একই হয়তো 100টা ওপিভির ভায়াল রয়েছে, তার মধ্যে একটা লটের রয়েছে যে 7 দিনের মধ্যে এক্সপায়ার করছে, সেগুলো উপরে রাখবো, নাহলে ওটাকে তলার থেকে বের করে সব নাবিয়ে আবার ঢোকাতে হবে। যত ফ্রিজটা বারবার খুলবো তত টেম্পারেচার বেড়ে যাবে। অ্যারেঞ্জ ভ্যাকসিনস অ্যাজ পার দ্যার এক্সপায়ারি ডেট। ডু নট স্টোর এনি আদার ড্রাগ। ভ্যাকসিনের কোল্ড চেন ভীষণ ইম্পর্টেন্ট, শুধু ভ্যাকসিনের জন্যই, ওটা অন্য কিছু রাখার জন্য নয়, খাবার দাবার রাখার জন্যও নয়। ডু নট ওপেন আইলার ফ্রিকুয়েন্টলি, ডু নট কিপ ফুড অর ড্রিঙ্কিং ওয়াটার, ডু নট কিপ ভ্যাকসিনস হুইচ হ্যাভ এক্সপায়ার্ড ডেটস, ডু নট ডিস্টার্ব দ্য থার্মোস্ট্যাট setting frequently, do not place heavy weight on the ILR, and do not store excess stock of medicines, vaccines, etc. Deep freezer, -15 to -25. ডিপ ফ্রিজার, এখানে কী কী রাখা যাবে, কী কী ভ্যাকসিন রাখা যাবে? অ্যাট দি পিএইচসি লেভেল, ডিপ ফ্রিজার ইজ ইউজড ফর প্রিপারেশন অফ আইস প্যাক। বলে দেবো, -15 to -25, এর মধ্যে যদি জল রেখে দিই বরফ হয়ে যাবে, হবে কি হবে না? যার যে রেফ্রিজারেটর টেম্পারেচার -15 টু, আমাদের ডিপ ফ্রিজ, বাড়ির ডিপ ফ্রিজ, তার মধ্যে তো বরফ হয়ে যায় জল রাখলে। তাহলে ডিপ ফ্রিজারে -15 to -25 আইস প্যাক রাখলে, জল ভরে রাখলে, জলের বোতল রাখলে বরফ হয়ে যায়। সো অ্যাট দি পিএইচসি লেভেল, ডিপ ফ্রিজার ইজ ইউজড ওনলি ফর প্রিপারেশন অফ আইস প্যাক। কী করে তৈরি করে পরে বলছি। অ্যাট দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, DFs have been supplied for storage of recommended vaccines such as OPV and preparation of ice packs. প্রচুর লটকে লট, যেখানে OPV ডিস্ট্রিক্টে হয়তো 10,000 ডোজ রাখছে, সেখানে হয়তো 6 মাস রাখতে হবে। আমি আইলারে 1 মাসের বেশি ভ্যাকসিন রাখি না, 6 মাস রাখতে হবে, 8 মাস, 1 বছরের স্টক আছে, সেখানে OPV-টোপিভিগুলো ওইভাবেই রাখতে হবে কম টেম্পারেচারে। কোল্ড বক্স ছোটো, এটাও আমাদের বড়গুলো ডিস্ট্রিক্টে থাকে, ছোটোগুলো দরকার হলে পিএসসি থাকে, এগুলো ক্যারি করার জন্যে। কী করে সাজিয়েছে কোল্ড বক্সে, এই স্পেসটার মধ্যে ভ্যাকসিন রাখা যায়, ওই যে জায়গাটা করা আছে ওর মধ্যে ভ্যাকসিন থাকবে। তলায় দেখো আইস প্যাক রাখা আছে, ওগুলো ফ্রোজেন আইস প্যাক, সাইডে ফ্রোজেন আইস প্যাক রয়েছে, মধ্যে যে একটা থার্মোমিটার রয়েছে একটা টেম্পারেচার দেখার, ওখানে ভ্যাকসিন রেখে ক্যারি করা হতে পারে। +2 to +8 থাকছে ওটা। কোল্ড বক্স, দিস ইজ দ্য কোল্ড বক্স। কোল্ড বক্স কালেক্ট অ্যান্ড ট্রান্সপোর্ট লার্জ কোয়ান্টিটি ভ্যাকসিন, ক্যারি করার জন্য বলেছি।
Store vaccines for transfer up to 5 days if necessary for outreach sessions or when there is power cut. বলেছিলাম কারেন্ট চলে গেলে এমার্জেন্সি তখন ওখানে রাখতে পারবো কিছুক্ষণের জন্য। As a contingency measure, store vaccine in case of breakdown of ILR. প্রবলেম একটা আছে, তোমার তুমি BMOH ILR-এ কারেন্ট চলে গেল, প্রচুর ভ্যাকসিন রয়েছে, তুমি কি করবে? তোমাকে দেয়া আছে, এই ইনস্ট্রুমেন্টটা দেয়া আছে, কোল্ড বক্স দেয়া আছে, আমি কি করব? ওখানে রেখে আমি যদি সারাতে পারি সারিয়ে নেবো, কতক্ষণ টাইম আছে দেখবো, নাহলে অন্য জায়গায় পাঠিয়ে দেবো যেখানে কোল্ড চেন আছে, ইলেকট্রিসিটি যেখানে আছে। Store vaccines to transfer as a contingency measure. Store vaccines in case of breakdown of ILR, also used for storing frozen ice packs in emergency and before campaign, etc. সেশনে ভ্যাকসিন নিয়ে যাচ্ছে, পিএসসি থেকে বেরিয়েছে, একটা গ্রামে যাচ্ছে, কোল্ড চেন ইনস্ট্রুমেন্টের মধ্যে ভ্যাকসিন পরে নিয়ে চললো, ওর মধ্যে আইস প্যাক আছে, তার মধ্যে ভ্যাকসিন আছে। এটা হচ্ছে ভ্যাকসিন ক্যারিয়ার বলে, এটা স্বাস্থ্যকর্মীরা নিয়ে যান। আমার নানুর বিপিএসসি স্টোরে ILR রয়েছে, একটা সেন্টারে ভ্যাকসিনেশন হবে, কিছু ভ্যাকসিন ও নিয়ে যাচ্ছে একদিন, ভ্যাকসিনটা কোল্ড চেন মেনটেন করে নিয়ে যেতে হবে, ক্যারি করার মতো ওয়েট থাকতে হবে, খুব ভারী জিনিস পারবে না, ওরকম একটা ফোমের একটা ক্যারিয়ার, তার মধ্যে 4টে ফ্রোজেন আইস প্যাক ওইভাবে বসিয়ে, তার মধ্যে ভ্যাকসিনগুলো রেখে রাখবো আমরা পলিথিনের সিটে মুড়ে অথবা কার্টুনের মধ্যে মুড়ে ভ্যাকসিন রেখে ক্যারি করব, ওপরটা ভালো করে ক্লোজ করব। কেন পলিথিনের মধ্যে রাখবো? তলায় টাচ যাতে না করে, কোনো আইস প্যাকে যেন টাচ না হয়ে যায়, টাচ হয়ে গেলে টি সিরিজ ভ্যাকসিনগুলো ফ্লকুইল হয়ে যাবে, ফ্রোজেন হয়ে যাবে। So do's and don'ts for using a vaccine carrier. Do's: place vaccines and diluents in cartons or polythene bags to ensure the labels are also protected. জল লেগে গেলে লেবেলগুলো ছেড়ে যেতে পারে, আইস হয়ে গেছিলো, আস্তে 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 সেডিমেন্ট হয়ে সোয়েটিং হয়েছে, একটু জলের সোয়েট করেছে, লেবেলটা নষ্ট হয়ে যেতে পারে। Place vaccines and diluents in cartons or polythene bags to ensure labels are protected. Use only conditioned ice packs, পরে বলছি, খুব ইম্পর্টেন্ট, conditioned ice packs. Ensure collection of vaccine in the vaccine carrier on the session itself. Close the lid tightly and securely. ভালো করে লিডটা বন্ধ করতে হবে। Keep the interior of the vaccine carrier clean and dry. Never use carriers which contain 2 ice packs or therm. 4টেই রাখতে হবে, দুটো আইস প্যাক ছিল না, দুটো দু সাইডে লাগিয়ে নিয়ে আমি পাঠিয়ে দিয়েছি সেশনে, করা যাবে না। নেভার ইউজ ডে ক্যারিয়ার্স হুইচ কন্টেন্ট আইস প্যাক, 2 আইস প্যাকসে হবে না। নেভার ইউজ স্ক্রুড্রাইভার অর এনি আদার শার্প ইনস্ট্রুমেন্ট টু ওপেন, ফুটো হয়ে গেলে এয়ার চলে আসবে। ডু নট ড্রপ সিট অন দ্য ভ্যাকসিন ক্যারিয়ার, বসলে ফেটে গেল, পরে আর কোল্ড চেন থাকবে না। ডু নট লিভ দ্য ভ্যাকসিন ক্যারিয়ার ইন দ্য সানলাইট, কাজ করছি, স্বাস্থ্যকর্মী কাজ করছেন, খুব বিজি, প্রচুর ক্লায়েন্ট এসছে, ভুলে গেছে ওটা বন্ধ করতে, সানলাইটের মধ্যে কাজ হচ্ছে, ভেতরে ভ্যাকসিন পড়েছিল, নষ্ট হয়ে গেল। ডু নট লিভ দ্য লিড ওপেন ওয়ান্স প্যাকড, সবসময় ঢাকা দিয়ে রাখবো। আইস প্যাক, কী করে আইস প্যাক তৈরি করতে হয়? আইস প্যাকটা কী করে তৈরি করি আমরা? আইস প্যাকের টেম্পারেচার +2 to +8 মধ্যে রেখে আমরা যখন ভ্যাকসিন ক্যারি করছি, পেরিফেরিতে ভ্যাকসিন ক্যারি করছি, তখন দেখালাম 4টে আইস প্যাক দিয়ে পাঠাচ্ছে। কোল্ড বক্সের মধ্যে ফ্রোজেন আইস প্যাক রেখেছিলাম আমরা, যখন ক্যারি করছি আইলার খারাপ হয়ে গেল, তখন ওই কোল্ড বক্সে দেখিয়েছি। আইস প্যাক তৈরি করে কী করে? ওর মধ্যে জল আছে, জলটা বরফ হয়ে যাচ্ছে, কী করে? এবার কী করছি আমরা? এইটার একটা মার্ক আছে, এটা জলে ভর্তি করবো, এখানে এটা ক্যাপটা খুললে এখান থেকে জল ভরলাম, প্লেন ওয়াটার, সল্ট ওয়াটার না, জল ভরলাম, কতটা এখানে দাগ আছে, পরে ডিপার্টমেন্টে যদি আসো ওরা দেখিয়ে দেবে, একটা দাগ আছে, এই পর্যন্ত জল ভরবো। তারপরে ডিপ ফ্রিজে রাখবো, টেম্পারেচার -15 to -25, ওর মধ্যে রাখবো। রাখলে কি হবে? ওটা কি হবে? ফিজিক্স কি বলে যে জল টেম্পারেচার কমছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়ে গেল, তখনও টেম্পারেচার কমছে। ইউ আর লিসনিং? জলের টেম্পারেচার, আমি জল রেখেছি, ফ্রিজের মধ্যে রেখেছি, বোতলে জল রেখেছি, টেম্পারেচার কমছে। বাইরে প্রথম যখন জলটা রেখেছি হয়তো 12 ডিগ্রি ছিল, 12 থেকে 8, 10, 8, 6, 5, 4 করতে করতে 0 এলো।
টেম্পারেচার কমছে, কিন্তু যতক্ষণ না জল পুরোটা বরফ হচ্ছে টেম্পারেচার জিরোই থাকে। পুরো বরফ হয়ে যাবার পরে -1, -2, -3 হতে থাকবে। বোঝা গেছে? ফিজিক্স, লেটেন্ট হিট, যদি নিশ্চয়ই মনে পড়ছে। আবার উল্টো দিক থেকে আইস প্যাক তৈরি হয়ে গেছে, -15 ডিগ্রি, -10 ডিগ্রিতে রয়েছে। -15, -10-এ কিছু কিছু ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে। টি সিরিজ ভ্যাকসিনগুলো আমি ইউজ করতে পারবো না ওইখানে থাকলে। আমাকে +2 to +8-এই আনতে হবে। তার নিচে চলে গেলে ফ্রিজে ফ্রোজেন হয়ে যাচ্ছে ভ্যাকসিন, ওপরে চলে গেলে খারাপ হয়ে যাচ্ছে কিছু ভ্যাকসিন। তাহলে +2 to +8 আনতে হবে। আমি আইস প্যাক তৈরি করি যখন, তখন -10, পুরো বরফ, শক্ত বরফ, কিন্তু আমাকে 0-এ আনতে হবে। বাইরে রেখে দিলাম, আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে। রুম টেম্পারেচার আস্তে আস্তে 1 ঘন্টা 1 ঘন্টা পরে 0-এ এলো। যতক্ষণ 0 আছে ততক্ষণ কিন্তু মোটামুটি ও কাজ চালাতে পারবে। পুরোটা যখন জল হয়ে গেল তখন +1, +2, +3 করতে করতে বাড়তে থাকবে, টেম্পারেচার নেবে। যতক্ষণ কিছু বরফও আছে ততক্ষণ কিন্তু ওর টেম্পারেচার অ্যারাউন্ড 0 আছে, 0 +2 এর মধ্যে থাকছে। সব বরফ গলে জল হয়ে গেছে তখন ওটা আস্তে আস্তে 5, 6, 7, 8, 10 এরম হতে থাকবে টেম্পারেচারের সাথে সাথে। তাহলে আমাকে ওই রেঞ্জে আনতে হবে যে রেঞ্জে বরফ গলে জল হতে শুরু করেছে, কিন্তু কিছুটা জল আছে। কী করে বুঝবো? আমি যদি নাড়াই, জল আর বরফের মধ্যে একটা নড়ছে ভেতরে কিছু, আমি সাউন্ড পাবো। প্লাস কী হবে বলে সোয়েটিং। একদম ফ্রিজ থেকে বের করে একদম ড্রাই করে রেখে দিয়েছিলাম, এখানে রেখে দিয়েছি। যখন 0-তে আসবে তখন ওটা সোয়েট করতে শুরু করবে, মানে আস্তে 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 ওটা ভেতরে জল হয়ে যাচ্ছে, বাইরে ওই জলের দ্বারা সোয়েট করছে। তাহলে ওই জায়গায় আনতে হবে, এটাকে বলে কন্ডিশনিং। তখন আমি ইউজ করতে পারবো। সো পুরোটা পড়া যাচ্ছে, আমি বলে দিচ্ছি। প্রিপেয়ার আইস প্যাকস ফর ফ্রিজিং, এটা শর্ট নোট হতে পারে। প্রিপেয়ার আইস প্যাকস ফর ফ্রিজিং, fill the ice packs with water up to the mark. Check water level before every use. Do not add salt. Fit the stopper and screw on the cap tightly. Make sure the ice pack does not leak. Wipe the ice pack dry and place in the deep freezer. Deep freezer মানে -15, -25 রাখলাম, আমি শুকনো করে নিয়ে রাখলাম। Conditioning the frozen. Place frozen ice packs in the open till there is liquid water inside the ice pack. Check if the ice pack is conditioned by shaking it and listening for movement of ice within the pack. পুরো যখন আইস মুভ করছে না, একটু জল চলে এসছে, মুভ করছে, এবার ওই সাউন্ডটা আমার চাই। অ্যান্ড লিসেনিং ফর মুভমেন্ট অফ আইস ইনসাইড দ্য আইস প্যাক. আনকন্ডিশনড আইস প্যাকস মে ড্যামেজ ফ্রিজ সেন্সিটিভ ভ্যাকসিনস লাইক ডিপিটি, টিডি, আইপিভি, পেন্টা, পিসিভি, জেই, হেপাটাইটিস বি। যদি শুধু বরফের মধ্যে রাখি, ওটা কিন্তু ওই ভ্যাকসিনগুলো খারাপ হয়ে যাবে, ইউজ করা যাবে না। প্যাক দ্য ভ্যাকসিন ক্যারিয়ার। এবার যখন ফিল্ডে যাচ্ছে, যে ভ্যাকসিন ক্যারিয়ার আইস প্যাক ভরছি আমি, এই যে আইস প্যাক এগুলো। প্যাক দ্য ভ্যাকসিন ক্যারিয়ার, প্লেস 4 কন্ডিশনড আইস প্যাকস এগেনস্ট 4 সাইডস। 1, 2, 3, 4 দেওয়া আছে। প্লেস 4 কন্ডিশনড আইস প্যাকস এগেনস্ট দ্য সাইডস অফ দ্য ক্যারিয়ার। Place the plastic bag containing all the vaccines. একটা ব্যাগের মধ্যে রেখেছে, ডাইরেক্ট টাচ করাবে না। Place the plastic bag containing all the vaccines in the center of the carrier. Place foam pad at the top of the ice pack. উপরে একটা যদি ফোম প্যাড দিয়ে রেখে দেওয়া যায়, তারপরে যদি লিপটা টাইট করা যায়, আরও টেম্পারেচারটা ভালো মেনটেন হবে। এটাই বলেছি। When water ice packs are removed from the freezer, they may be at very low temperature, -15 to -20. টেবিলে রেখে দিলাম। Place ice packs on the table and wait until the frost on the surface of the. প্রথমে যখন বের করেছি, আইস প্যাকের উপরেও বরফ জমে আছে, সেটা গলল, তারপরে ভেতরের বরফ গলে জল হবে। So place the ice packs on the table and wait until the frost on the surface of ice packs melts. To see if the ice packs are conditioned, observe the sweating water drops on the ice pack. Shake the ice packs to hear the water move within the pack. Clean and dry the ice pack before placing it in the vaccine container. Place the ice packs first and then use the vaccine. এবার সেশন হচ্ছে, ঘিরে ধরেছে, 2জন স্বাস্থ্যকর্মী কাজ করছেন, প্রচুর বাচ্চা, সব ভ্যাকসিনগুলো এবার ইউজ হচ্ছে আর কি, খুলেছে।
বিসিজি ইউজ খুলেছে, মাল্টিডোজ ভায়ালগুলো সব খুলেছে, কোথায় রাখবে এবার? বারবার ঢুকিয়ে রাখবে, বারবার খুলতে হচ্ছে। তাহলে ওই আইস প্যাকের মধ্যেই রাখবে। কোথায় রাখছে দেখো, আইস প্যাকের মধ্যে দুটো হোল আছে, এগুলোর মধ্যে সব থেকে হিট সেন্সিটিভগুলো রাখতে পারবো। বিসিজি এমআর একদম টাচ করে রেখেছে, রোটা বিওভিবি সব আইসে কন্ট্যাক্টে রেখেছে, তার মধ্যে হোলের মধ্যে বিসিজি এমআর রেখেছে। বাইরে কিন্তু টি ভ্যাকসিনগুলো, যেগুলো বরফে টাচ করতে পারবে না, কাছাকাছি রেখেছি কিন্তু আইস টাচ করছে না। না, ওই মোটামুটি রিভিশন ক্লাসের মতো করে কোল্ড চেন পড়ানো হয়ে গেছে। কতগুলো কোয়েশ্চেন যেগুলো প্রবলেম কার্ডে থাকতে পারে। ইজ ইট সেফ টু গিভ মাল্টিপল ভ্যাকসিনস টু এ বেবি? একসাথে এতগুলো ভ্যাকসিন দিচ্ছে, 3টে 4টে হাতে সাবকিউটেনিয়াস নানা রকমভাবে দিচ্ছে, এটা কি সেফ একসাথে এতগুলো ভ্যাকসিন দিয়ে দেওয়া একদিন? ওইটুকু বাচ্চা, মা তো বলবে এইটুকু বাচ্চা কত দিচ্ছেন, আর পারবে না। Is it safe to give multiple injections to a baby? Yes, it is safe to give multiple injections to the baby. Not giving the vaccine for the fear of multiple injections will make the child vulnerable to that particular vaccine preventable disease. মাকে বুঝিয়ে দিয়ে দিতে হয়। How long a bottle of vitamin A be used once opened? Vitamin A আমরা বলেছি লাইট সেন্সিটিভ। রেটিনল লাইট হার্মফুল রেজ অফ লাইট ওটাকে রেটিন অ্যালডিহাইড করে দেবে, অ্যান্ড ইট ইজ টক্সিক। ভিটামিন এ বটল ওয়ান্স ওপেন শুড বি ইউজড উইদিন 8 weeks। ওরাল কোয়েশ্চেন, স্যাম্পেল মানে স্পেসিমেন তুলে কোয়েশ্চেন করতে পারে কতক্ষণ রাখা যাবে। শুড বি ইউজড উইদিন 8 weeks। রাইট দ্য ডেট অফ ওপেনিং অন দ্য বটল, কবে আমি খুলে ইউজ করতে শুরু করলাম ডেটটা লিখে রাখবো। ইট মাস্ট বি কেপ্ট অ্যাওয়ে ফ্রম ডাইরেক্ট সানলাইট। If a child is brought late for a subsequent dose, should one restart with the first dose of a vaccine? Suppose first dose of vaccine কখন নেই আমরা, কখন দেওয়া হয় ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিনগুলো? রুটিন ভ্যাকসিন কোন উইকে দিই আমরা? 6 weeks। তাহলে একটা বাচ্চা 6 weeksে বার্থ ডোজগুলো নিয়েছে, 6 weeksে যা ভ্যাকসিন এবার নিয়েছে, নেক্সট কবে আসার কথা ছিল? 4 সপ্তাহ পরে, 10 weeksে। 10 weeksে আসেনি, 14 weeksে আসেনি, সে এসছে একবারে 7 মাসে। 6 weeksে এলো, তাকে আসতে বলে দিয়েছিলাম 10 weeksে, সে বাচ্চা নিয়ে এসছে 8 মাসে কি 7 মাস বাচ্চার বয়স। তাহলে আমরা কি আবার প্রথম থেকে শুরু করব, নাকি ফার্স্ট ডোজটা এবারে যে ডোজ বলেছে বলে সেকেন্ড ডোজ হবে? এনি আইডিয়া? এত গ্যাপ হয়ে 6 মাস গ্যাপ হয়ে গেছে। গ্যাপ হবার কথা ছিল 4 weeks, কিন্তু গ্যাপ হয়ে গেছে 6 months। তাহলে কি আবার নতুন করে ভ্যাকসিনেশন শুরু হবে ফার্স্ট ডোজ দিয়ে? ইফ এ চাইল্ড হু ওয়াজ, প্রথম কথা হচ্ছে যে নতুন করে শুরু করতে হবে না, আমরা ফার্স্ট ডোজ কাউন্ট করবো ওটাকে। আজকে যেটা দিচ্ছি, আমার কাছে প্রথম এসেছিল 6 weeksে, তারপরে এসছে সে 6 monthsে। 6 monthsে যে ডোজটা পেলো সেগুলো পেন্টাভ্যালেন্টের সেকেন্ড ডোজ, বিওপিভির সেকেন্ড ডোজ, রোটার সেকেন্ড ডোজ, এটসেট্রা কাউন্টেড হবে। একটাই ক্যাচ, যদি গ্যাপ, ইফ দ্য গ্যাপ ইজ লেস দ্যান 4 weeks, তাহলে সেকেন্ড ডোজটা কাউন্ট করবো না। 4 weeks গ্যাপটা ইম্পর্টেন্ট। যদি ডিও পেন্টাভ্যালেন্ট 1 পেন্টাভ্যালেন্ট 2 এর মধ্যে লেস দ্যান 4 weeks গ্যাপ থাকে, যদি বাইভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের মধ্যে লেস দ্যান 4 weeks গ্যাপ থাকে, সেকেন্ড ডোজটা কাউন্ট করবো না, কেন সেকেন্ড ডোজটা এফেক্টিভ হবে না। কিন্তু ম্যাক্সিমাম গ্যাপ বলে কিছু নেই। ফার্স্ট ডোজ নিয়েছিল, সেকেন্ড ডোজ নিয়ে এসছে 4 মাস পরে, ওটা সেকেন্ড ডোজই ধরবো। নাও ইফ এ চাইল্ড হু হ্যাজ নেভার বিন ভ্যাকসিনেটেড, জন্মের পর থেকে কোনো ভ্যাকসিন নেয়নি, হতেই পারে, is brought to you at 9 months of age, 9 মাস হয়ে গেছে এসছে, but before 12 completed months of age, then can all the due vaccines be given to a child on the same day? 9 মাসে কী কী ভ্যাকসিন পাওয়ার কথা? 9 মাসে রুটিন রেখে কী পাওয়ার কথা? এমআর পাওয়ার কথা ছিল, জেই পাওয়ার কথা ছিল, ভিটামিন এ পাওয়ার কথা ছিল, আর কিছুই নেয়নি। বিসিজি দেওয়া যাবে? কিচ্ছু নেয়নি, কিন্তু বিসিজি দেওয়া যাবে কি দেওয়া যাবে না? কিচ্ছু নেয়নি। আইপিপি দেওয়া যাবে কি না দেওয়া যাবে না? যেগুলো দেবার সেগুলো তো দেওয়া যাবেই ওই বয়সের বাচ্চার, ও কিছুই নেয়নি।
As a public health professional, as a well-wisher to the family and the child, আমরা কি রেকমেন্ড করব? All the vaccines can be given during the same session, but at recommended injection sites using separate AD syringe. AD syringe পুরো কথাটা কি? What is AD syringe? What is AD syringe? What is AD syringe? ও কি পড়তে ঘুমিয়েই গেল? রিভিশন ক্লাসে ঘুমিয়ে যাচ্ছিস? হোয়াট ইজ এডি সিরিঞ্জ? কি পাস করবি তোরা? কি করে পাস করবি? হ্যাঁ, তাও তো এখন তো কেউ ক্লাসেই আসে না। এডি সিরিঞ্জ পুরো কথাটা কি? না পারলে তো ফেল। এডি সিরিঞ্জ দরকার কিসে আছে? অটো ডিজেবল সিরিঞ্জ। অটো ডিজেবলড সিরিঞ্জ এমন তো হতে পারে যে স্বাস্থ্যকর্মীর পয়সা টানটানি আছে, ও একটা সিরিঞ্জ দিয়েই 100 বাচ্চাকে দিয়ে দিল, বাকি 90টা সিরিঞ্জ বিক্রি করে দিল। খুব খারাপভাবে বললাম। এমন তো হতে পারে যে স্বাস্থ্যকর্মীর স্টক কম, সিরিঞ্জ পাননি। এইগুলো যদি করতে থাকে, এক তো হচ্ছে এখান থেকে ক্রস ইনফেকশন হয়, একজন ইনফেকশন অন্য জায়গায় চলে যাবে। দিস ইজ ভেরি আনসেফ প্রসিডিওর। এগুলো খুব চলতো আগে। গ্লাস সিরিঞ্জ আমরাই করেছি, তোমাদের মতো বয়সে একজনকে ইঞ্জেকশন দিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি, পরে আরেকজনকে দিয়েছি, স্টেরিলাইজ করে নিয়েছি, আরেকজনকে দিয়েছি। কিন্তু এগুলো বলা হচ্ছে না, অটো ডিজেবল। একটা ডোজ দেবার পরে সিরিঞ্জটা লক হয়ে যাবে, আর টানাই যাবে না। একটা ডোজ পুশ করলাম, 0.5 ml একটা ইঞ্জেকশন পুশ করেছি আমি, একবার পুশ করার পরে লক হয়ে গেল, আরটা খুলবেই না। রিপিট ইঞ্জেকশন ওখান থেকে দেওয়া সম্ভবই না। অটো ডিজেবল, অটোমেটিক ডিজেবল হয়ে যাচ্ছে। একটা ডোজ দেওয়ার পর আর খোলা যাবে না। সো ইফ মোর দ্যান ওয়ান ইঞ্জেকশন হ্যাজ টু বি গিভেন ইন ওয়ান লিম্ব, অটো ডিজেবল ইউজিং সেপারেট এডি সিরিঞ্জ। সবই দিতে পারবো, কিন্তু সেপারেট এডি সিরিঞ্জ ইউজ করবো ফর ইচ ভ্যাকসিন। ভিটামিন এ খাওয়াবো ফার্স্ট ডোজ। নেভার মিক্স টু ভ্যাকসিনস ইন ওয়ান সিরিঞ্জ। একজন খুব বুদ্ধিমান স্বাস্থ্যকর্মী, ডাক্তার, সে রিভিশন ক্লাসগুলো করেনি, এইসব রিভিশন ক্লাসটা করেনি। সে মাথা খাটিয়ে বের করলো, 5টা ইঞ্জেকশন কেন দেবো, একটা জায়গায় 5টা গুলে দিয়ে দিই না। বিরাট ক্ষতি হয়ে গেল, করা যাবে না। নেভার মিক্স টু ভ্যাকসিনস ইন ওয়ান সিরিঞ্জ। ইফ মোর দ্যান ওয়ান ইঞ্জেকশন হ্যাজ টু বি গিভেন ইন ওয়ান লিম্ব, হতেই পারে একটা লিম্বে 2টো ইঞ্জেকশন দিতে হচ্ছে, তাহলে কি একই সাইটে 2টো দেবো? একটু গ্যাপ রাখবো। কতটা গ্যাপ রাখবে? খুব রেয়ার সিচুয়েশান এগুলো, কিন্তু কতটা গ্যাপ থাকবে? বিটুইন 1 ইঞ্চি গ্যাপ রাখতে হবে। সো ইফ মোর দ্যান ওয়ান ইঞ্জেকশন হ্যাজ টু বি গিভেন ইন ওয়ান লিম্ব, দেন এনশিওর দ্যাট দ্য ডিস্টেন্স বিটুইন 2 ইঞ্জেকশন সাইজ ইজ অ্যাট লিস্ট 1 ইঞ্চ। তাহলে বলা যায় 9 মাসে যা যা ভ্যাকসিন দেবার সেগুলো দেবো, প্লাস যেগুলো ডিউ আছে সেগুলো দেবো। ঠিক আছে? ইন্টারনার্মাল কোনগুলো দেবে, কী পাবে? তাহলে ইন্টারনার্মাল 2টো ভ্যাকসিন পাবে এই বাচ্চাটা 9 মাসে। কিচ্ছু পাবে একটা, কী পাবে? ইন্ট্রাডার্মাল কোন ভ্যাকসিন পাবে 9 মাসে, যে কিচ্ছু নেয়নি? সাবকিউটিনিয়াস কী পাবে, যে কিচ্ছু নেয়নি? ইন্ট্রাডার্মাল একটা নাম বল, ইন্ট্রাডার্মাল দিই। ইন্ট্রাডার্মাল স্কিনের মধ্যে দিই, খুব স্মল ডোজ, 0.1। জন্মের পরে বিসিজি 0.05 আর 0.1। আইপিভি। সাবকিউটিনাস কী ভ্যাকসিন দিই? এমআর, আর কিছু? লাইভ জেই। হ্যাঁ, খাওয়াই কোন ভ্যাকসিন? ওপিভি, রোটা। ইঞ্জেকশন কী দিই? আইএম, পেন্টাভ্যালেন্ট, আর কিছু? হ্যাঁ না, ওই 9 মাসের 1 বছরের নিচে রিপিট সাধারণত দিই না আমরা। নাও if a child who has never been vaccinated and is brought in immediately after completing 12 মাস, 1 বছর বয়স হয়ে গেছে, মা নিয়ে চলে এসছে, তুমি দেখলে 1 বছর হয়ে গেছে, 13 মাস বয়স, 14 মাস বয়স। If a child who has never been vaccinated and is brought in immediately after completion of 12 months of age beyond 1 year, কী ভ্যাকসিন আমি সেদিন দেব? While vaccinating the child, give
the upper age limits of each vaccine in mind. এটা একটা লিস্ট দেওয়া রয়েছে, ম্যাক্সিমাম এজ কত এজ অবধি দেওয়া যায় ভ্যাকসিনগুলো সেটা লেখা আছে। দেখো বিসিজি কতদিন দেওয়া যায়, ক বছর অবধি দেওয়া যায়। ইট ক্যান বি গিভেন আপ টু 1 year। 1 বছরের পরে বিসিজি দরকারই নেই দেবার। কেন, আমি আগের দিন ডিসকাস করেছি। হেপাটাইটিস বি বার্থ ডোজ 24 ঘন্টার পরে কোনো অর্থই হয় না দেবার। বাইভ্যালেন্ট ওরাল পোভিবি 0 ডোজ 15 দিন। বাইভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ, সেকেন্ড ইয়ারে বুস্টার এটসেট্রা, এগুলোর ম্যাক্সিমাম দেওয়া যাবে 5 years। 5 বছরের ওপরে দেবো না। পেন্টাভ্যালেন্ট 1 বছর বয়সের পরে আর দেবো না। 1 বছরের পরে পেন্টাভ্যালেন্ট দেবো না। 1 বছরের পরে আমরা ডিপিটি দিই। পেন্টাভ্যালেন্ট মানে ডিপিটি প্লাস দুটো। আর কি ডিপিটির সঙ্গে আর কি দেওয়া আছে? হেপাটাইটিস বি, এইচআইভি 5টা। 1 বছরের নিচে পেন্টা 5টাই দিই, 1 বছরের উপরে ডিপিটি 3টে হয়ে গেল। পেন্টাভ্যালেন্ট টিল 1 year, রোটাভাইরাস টিল 1 year, pneumococcal till 1 year, MR, measles rubella, it can be given up to 5 years in our routine program. Up to 5 year. দিলে দুটো ডোজ দিতে হবে, up to 5 year. But the vaccine is given up to 15 years age group in mass immunization program. অনেক জায়গায় ক্যাম্প করে করে দেয়, সেখানে 15 বছর অবধি দেওয়া হচ্ছে। কিন্তু শিডিউলে আমাদের বলা আছে 5 বছরের পর্যন্ত দেয়া যাবে এবং এবারের দুটো ডোজ। ডিপিটি আপ টু 7 years। আমি বলেছিলাম 1-এর ওপরে পেন্টা হয় না, 7-এর ওপরে ডিপিটি হবে না। তাহলে 1 থেকে 7 হলে শুধু ডিপিটি পাবে। বিয়ন্ড দিস এজ 7-এর উপরে চলে গেলে টিডি, টিটেনাস ডিপথেরিয়া, অ্যাডাল্ট ফর্মটা, অ্যাডাল্ট ডিপথেরিয়া অ্যান্ড টিটেনাস। যেই আপ টু 2 years অনলি। তাহলে এটা মাথায় রাখলে আশা করি যে বলা যাবে যে কী কী ভ্যাকসিন দেওয়া যাবে। সো ইফ এ চাইল্ড হু হ্যাজ নেভার বিন ভ্যাকসিনেটেড অ্যান্ড ইজ ব্রট ইন ইমিডিয়েটলি আফটার কমপ্লিটিং 12 months of age, what vaccines can be given? While vaccinating, the mind keep the upper age limit in mind. This child should be administered, 1 বছর ক্রস করে গেছে, পেনটা দিলাম না, ডিপিটি দিয়েছি। This child should be administered DPT 1, bivalent OPP 1, MR 1, JE 1, if applicable মানে সব ডিস্ট্রিক্টে যেই হয় না, যেখানে এন্ডেমিক আছে এনকেফ্যালাইটিস সেখানেই যেই দেওয়া হয়। JE 1 অ্যান্ড অলসো ভিটামিন এ। সাবসিকুয়েন্ট ডোজ বুস্টার, তো টিপিটি তো পেন্টাভ্যালেন্টে 3টে ডোজ ছিল ফার্স্ট ইয়ারে, এখানেও এক্সট্রা ডোজ লাগবে, তারপরে বুস্টার লাগবে। সাবসিকুয়েন্ট ডোজেস ডিপিটি 2 and 3, পেন্টাভ্যালেন্টের 3টে ডোজ ছিল, তাহলে ডিপিটির 3টে ডোজ হবে। 2 and 3, বিওপিবির 3টে ডোজ ছিল 1 বছরের নিচে, এখানেও 3টে ডোজ পাবে 2 and 3। এমআর সেকেন্ড ডোজ, জেইর সেকেন্ড ডোজ শুড বি গিভেন অ্যাট অ্যান ইন্টারভ্যাল 4 weeks। ওখানেও 4 weeks ছিল 2 ডোজের মধ্যে, এখানেও 4 weeks। বুস্টার, ওখানে 1 বছর যে বুস্টার কী ছিল, 1 বছর পরে বুস্টার পেত। ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ। বুস্টার হচ্ছে 15 থেকে 18 মাস ওই সময় পেত, 1 বছর পরে। এখানে কিন্তু বুস্টারটা পাবে 6 মাস পরে। Give booster dose of BOPP and DPT at a minimum of 6 months after administering the third dose. সিম্পল, মুখস্থ করার কিছু নেই। 1-এর ওপরে পেনটা দেব না, 7 পর্যন্ত ডিপিটি চলবে, তারপরে ডিপিটি দেওয়া হবে না। হুইচ ভ্যাকসিন ক্যান বি গিভেন টু এ চাইল্ড বিটুইন 1 to 5 year? মোর অর লেস সেম, আগে যেটা বলেছি সেটাই আছে। হুইচ ভ্যাকসিন ক্যান বি গিভেন টু এ চাইল্ড বিটুইন 5 and 7 years? 5 ক্রস করে গেছে। 5 and 7 years কিছু কিছু ভ্যাকসিন দেওয়ার এজ চলে গেল। 5-এর উপরে কোন এজ চলে গেল? ওপিপি আর লাগবে না। Give DPT 1, 2, 3 at 4 weeks interval. OPP আর বললাম না। Give booster dose of DPT at 6 month interval, একই রকম। ওখানেও ডিপিটি 3টে ডোজ ছিল 1-এর নিচে, পেন্টার 3টে ডোজ ছিল, তারপরে বুস্টার ছিল। এখানেও 5-এর ওপরে 7-এর নিচে 3টে ডিপিটি, তারপরে একটা বুস্টার। ডিপিটি 7 বছর পর্যন্ত। 7 ক্রস করে গেলে কিন্তু ডিপিটি আর হবে না, তখন বুস্টারটা টিডি দিতে হবে। ইন কেস অফ চাইল্ড ইজ নিয়ার দ্য 7th year, স্টার্ট ডিপিটি। ওয়ান্স দিস চাইল্ড ক্রসেস 7 year, উই শুড অ্যাডমিনিস্টার টিডি। অ্যাডাল্টদের ডিপথেরিয়া, যদি আগে আমরা ডিপথেরিয়া ভ্যাকসিন অ্যাডাল্টদের দিতাম না, 5 পর্যন্তই দিতাম।
এখন অ্যাডাল্টদের দেওয়া হচ্ছে কেন না এজ শিফট হয়ে গেছে, অ্যাডাল্টদের ডিপথেরিয়া হচ্ছে, কিন্তু অ্যাডাল্টরা ডিপথেরিয়া ভ্যাকসিনটা টলারেট করে কম, সেই জন্যে অ্যাডাল্টদের ডোজে ডিপথেরিয়ার অ্যামাউন্টটা ভ্যাকসিনে ডিপথেরিয়ার ব্যাকটেরিয়ার অ্যামাউন্টটা কম রাখা আছে, ওই জন্য আলাদা। দেখো এই যে ডিটা ছোটো হাতের লিখেছে, স্মল ডি মানে স্মল অ্যামাউন্ট অফ ডিপথেরিয়া আছে মানে অ্যাডাল্টদের দেওয়ার জন্য, প্রেগনেন্ট মাকে দিই, অ্যাডাল্ট বাচ্চাদের দিই। টিডি ভ্যাকসিন শুড বি ইউজ ইন প্লেস অফ ডিপিটি ফর রিমেনিং ডোজেস, দেয়ার আফটার দিস চাইল্ড শুড কন্টিনিউ রিসিভিং টিডি, টিটেনাস অ্যান্ড ডিপথেরিয়া অ্যাডাল্ট ভ্যাকসিন at 10 years, 16 years and also in pregnancy. যদি মহিলা হয় ডিউরিং প্রেগনেন্সি টিডি পাবে। ডিফাইন ইনফ্যান্ট মর্টালিটি রেট। ইনফ্যান্ট, হু আর ইনফ্যান্ট? ইনফ্যান্ট কোন এজ গ্রুপটা? ইনফ্যান্ট কাদের বলে? কোন এজ গ্রুপকে ইনফ্যান্ট বলা হয়? জোরে। সদ্যজাত বাচ্চা। কত দিন অবধি ইনফ্যান্ট? কত মাস, কত দিন রে ইনফ্যান্ট? ইনফ্যান্ট কত দিন, কত মাস? আন্ডার 1 year। ও বলছে 6 মাস, ও বলছে আন্ডার 1 year। কে ঠিক বলেছে? আন্ডার 1 year। 11 মাস অবধি। 11 মাস মানে 11 মাস 1 দিন থেকে 11 মাস 29 দিন পর্যন্ত 11 মাস। 11 কমপ্লিটেড মানে আমরা বলি 0 to 11 months অর আন্ডার 1 year ইনফ্যান্ট। হোয়াট ইজ ইনফ্যান্ট মর্টালিটি রেট? কী করে ডিফাইন করবো ইনফ্যান্ট মর্টালিটি রেট? বল। ইনফ্যান্ট মর্টালিটি রেট ডেফিনেশন কি? ডেফিনেশন মানে ওপরে কী আছে, নিচে কী আছে, এগুলো ক্যালকুলেট করি আমরা। ওরালের কোশ্চেন, না এগুলো পারলে 5-এ 5, না পারলে কিন্তু 0 হয়ে যেতে পারে। বলো ইনফ্যান্ট মর্টালিটি রেট কী? টোটাল নাম্বার ডেফিট গুড, টোটাল নাম্বার ইনফ্যান্ট ডেথস ডিউরিং এ টাইম পিরিয়ড, ইউজুয়ালি 1 year, ইউজুয়ালি 1 year। 2023-এর ইনফ্যান্ট মর্টালিটি, 2022-এর ইনফ্যান্ট মর্টালিটি, ইউজুয়ালি 1 year। টোটাল নাম্বার ইনফ্যান্ট ডেথস ইন এ টাইম পিরিয়ড 1 year মেনলি। তারপর টোটাল নাম্বার অফ লাইভ বার্থস multiplied by 1000। ও তো পুরো নম্বর পেয়ে গেল। তো টোটাল নাম্বার অফ ডেথস, বসো, টোটাল নাম্বার অফ ডেথস অফ ইনফ্যান্টস, দ্যাট মিনস ইনফ্যান্টস মিনস লেস দ্যান 1 year অফ এজ, বার্থ টু 1 year মধ্যে কতগুলো ইনফ্যান্ট মারা গেছে আউট অফ টোটাল লাইভ বার্থস। কত লাইভ বার্থ ছিল ডেলিভার্ড ইন দ্য সেম রিজিয়ন ইন দ্য সেম টাইম, মাল্টিপ্লাইড বাই 1000।